স্ল্যাব ডিজাইন স্ল্যাব ডিজাইন করার আগে আমার জানতে হবে কিছু কিছু টার্ম আছে, যেটা হচ্ছে ইফেক্টিভ স্প্যান বলে একটা টার্ম হয় স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে। বেশ, আমার স্ল্যাব ডিজাইন মানে কি, স্ল্যাবের মধ্যে কত রড দিতে হবে, কত রডের স্পেসিং কত দিতে হবে, এবং বা ওর মধ্যে কত গ্রেডের কংক্রিট ইউজ করতে হবে, এগুলো জিনিস আমরা ডিজাইন করবো স্ল্যাব ডিজাইনের মধ্যে। বাট তার আগে আমার জানতে হবে কিছু কিছু টার্ম, যেটা হচ্ছে ইফেক্টিভ স্প্যান, পরে এই জিনিসটা কাজে লাগবে। ইফেক্টিভ স্প্যান কী জিনিস? ইফেক্টিভলি যতটা স্প্যান আমার কাজ করছে স্ল্যাবের, সেইটাকে বলে ইফেক্টিভ স্প্যান, সোজা কথায়। তার মানে কী বোঝাচ্ছে, এই যে স্ল্যাবের যতটা লেন্থ আমার ইফেক্টিভলি কাজ করবে সেটাই তার ইফেক্টিভ স্প্যান। তাহলে স্ল্যাবের দুপাশে যদি আমার সাপোর্ট দেওয়া থাকে, তাহলে ইফেক্টিভ স্প্যান কত হয়, এই সাপোর্টের মিডিল পয়েন্ট থেকে এই সাপোর্টের মিডিল পয়েন্ট, এই যে লেন্থ, এটা বলা হচ্ছে ইফেক্টিভ লেন্থ। তার মানে এই যে মানে ভিতরে ভিতরে যে লেন্থ রয়েছে, এটাকে কি বলছে, ক্লিয়ার লেন্থ। বোঝা গেল? এবং এই যে সাপোর্টের মিডিল, এই সাপোর্টের মিডিল, এটাকে হচ্ছে ইফেক্টিভ লেন্থ। তাহলে ইফেক্টিভ লেন্থ দুইটা যদি আমার দুই পাশে সাপোর্ট থাকে, মানে সিম্পলি সাপোর্টেড বিম, দুই পাশে যদি সাপোর্ট দেওয়া থাকে, সিম্পলি সাপোর্টেড বিম না, সিম্পলি সাপোর্টেড স্ল্যাব, তো সিম্পলি সাপোর্টেড স্ল্যাবের দুপাশে যদি আমার সাপোর্ট দেওয়া থাকে, তাহলে তার ইফেক্টিভ লেন্থ কী হবে, L0 প্লাস এইদিকের W/2 প্লাস এদিকের W/2, W/2 তার মানে কি বলতে পারি, W/2 এর যোগফল কী হতে পারে, W। তার মানে এটাকে আমি লিখতে পারি L0 প্লাস W। L0 মানে হচ্ছে ওই ভিতরের লেন্থটা, প্লাস এদিকের হাফ W, এদিকের হাফ W, মানে একটা W। বোঝা গেল? W মানে কি, এই ওয়াইড অফ এই সাপোর্ট, এই সাপোর্টের যে ওয়াইড আছে সেটা, এটা কি বলছি, ইফেক্টিভ লেন্থ। বেশ, আরেকটা ফর্মুলা দিয়ে বের করা হয় ইফেক্টিভ লেন্থ, যেটা হচ্ছে L0 প্লাস ডি মানে হচ্ছে এইখানে যে ইফেক্টিভ ডেপথ থাকে, এইখানটা ইফেক্টিভ যে ডেপথ থাকে, এই ডেপথ যোগ করা হয় এই L0-র সঙ্গে, যে ক্লিয়ার লেন্থ থাকে তার সঙ্গে ইফেক্টিভ ডেপথকে যোগ করা হয়। তাহলে দুইটা ভ্যালু আসছে আমার ইফেক্টিভ লেন্থের জন্য, একটা এইটার দিয়ে, একটা এটা দিয়ে। তাহলে কোনটা নেব? এর মধ্যে যেটা ছোট ভ্যালু আসে সেই ভ্যালুটাই আমি ইফেক্টিভ লেন্থ হিসেবে ক্যালকুলেশন করব। বোঝা গেল? বেশ, এইখানে আমি দেখিয়েছি এই দুটো আছে, সাপোর্ট আছে, সাপোর্টের মধ্যে ইফেক্টিভ লেন্থ কোনটা হবে, এইখানের মিডিল পয়েন্ট থেকে এইখানের মিডিল পয়েন্ট পর্যন্ত, এটা হচ্ছে টোটাল ইফেক্টিভ লেন্থ। সাপোজ এখানে একটা ক্যান্টিলিভার বিম আছে, এখানে যদি একটা ফ্রেম টাইপের হতো, ফ্রেম হলেও একই জিনিস হয়, এরকম করে হয়। বেশ, এর ইফেক্টিভ লেন্থ এই সাপোর্ট থেকে এই সাপোর্টের মিডিল পর্যন্ত হয়। একটা ক্যান্টিলিভার যদি আমার স্ল্যাব হতো, তাহলে কি হতো, ক্যান্টিলিভার স্ল্যাব মানে তো বোঝাই যায় যে এক পাশে সাপোর্ট থাকবে আর এক পাশে ফ্রি থাকবে। তাহলে এর জন্য ইফেক্টিভ লেন্থ কী হবে, এর জন্য ইফেক্টিভ লেন্থের ফর্মুলা হবে টোটাল লেন্থ, যেটা ফাঁকা এই যে ক্লিয়ার লেন্থ দেওয়া আছে তার সঙ্গে এই D/2, ইফেক্টিভ যে ডেপথ আছে, ইফেক্টিভ ডেপথের হাফ। বোঝা গেল? ইফেক্টিভ ডেপথ মানে কি, রডের এই মিডিল পয়েন্ট থেকে এই নিচে পর্যন্ত যে ডিস্টেন্স আছে। বোঝা গেল? কোনো একটা সাপোর্ট এখানে একটা স্ল্যাব আছে, স্ল্যাবে ইফেক্টিভ ডেপথ কী জিনিস, ইফেক্টিভ ডেপথ যেখানে রড থাকে এবং টপ মোস্ট ফাইবার থেকে এই রডের এই মিডিল পর্যন্ত যে ডিস্টেন্স থাকে সেটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ। তাহলে ইফেক্টিভ ডেপথ বাই 2 হবে এবং L0 হবে। এটা হচ্ছে ক্যান্টিলিভারের জন্য। এবার কন্টিনিউয়াসের জন্য কী হবে, কন্টিনিউয়াসের জন্য কিছুই না। সাপোজ এইখানটাতে কন্টিনিউয়াস যদি সাপোর্ট থাকে কোনো একটা স্ল্যাবের, তার ইফেক্টিভ লেন্থ কী হবে, ইফেক্টিভ লেন্থ হবে এইখানে সাপোর্ট দেওয়া আছে, তার জন্য এর যে ক্লিয়ার লেন্থ হবে এটাই হচ্ছে এর ইফেক্টিভ লেন্থ। দুপাশে সাপোর্ট আছে, এর ক্লিয়ার লেন্থ যেটা, এটাই তার ইফেক্টিভ লেন্থ। বাট এই পাশটাতে কোনো সাপোর্ট নেই, তার মানে এই পোর্শনটা আমার ক্যান্টিলিভারের মতন কাজ করবে। তাহলে এটাকে আমি কীভাবে বের করবো, মানে L03, এটার জন্য ইফেক্টিভ লেন্থ হবে L03, মানে এর ক্লিয়ার লেন্থ প্লাস W/2। W মানে হচ্ছে এই জায়গার যে ওয়াইডটা আছে, এই ওয়াইড/2, অথবা আমি কি বলতে পারি, এইখানে যে ডেপথ থাকবে বিমটার সেই D/2। বোঝা গেল? এই দুটোর মধ্যে যেটা লেস ভ্যালু হবে সেটা আমি এই পোর্শনটুকুনের জন্য ইফেক্টিভ লেন্থ হিসেবে নিতে পারি। বাট এই পোর্শনের জন্য যেটা ক্লিয়ার লেন্থ সেটাই ইফেক্টিভ লেন্থ, এটার জন্য যেটা ক্লিয়ার লেন্থ সেটাই ইফেক্টিভ লেন্থ। বোঝা গেল? তাহলে ইফেক্টিভ লেন্থ আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি। বেস্ট, এবার আমরা ডিজাইন করবো একটা স্ল্যাবকে ডিজাইন করতে গেলে আমি একটা কী করবো, একটা বিশাল বড় স্ল্যাব আছে, সাপোজ 10 মিটার বাই 12 মিটার 15 মিটার, অনেক বড় বড় স্ল্যাব থাকতে পারে। আমি অত বড় প্রথমে ডিজাইন করবো, আমি কী করবো, 1 মিটার বাই 1 মিটার একটা স্ল্যাব কনসিডার করে নেবো, আমি ধরে নেবো এইটাকে ডিজাইন করব, এবং 1 মিটারের জন্য এত রড প্রোভাইড করতে হলে এতটা বড় যদি স্ল্যাব হয় তার জন্য কত রড প্রোভাইড করতে হবে সেইভাবে আমি ক্যালকুলেশন করব। বোঝা গেল? বেশ, সাপোজ এই একটা আমি স্ল্যাবকে কেটে নিয়ে এসেছি 1 মিটার বাই 1 মিটার, আমি ডিজাইন করব, এইখানে রড প্রোভাইড করব, এইখানে রড প্রোভাইড করব। একটা জিনিস মনে রাখতে হবে, এই যে রডগুলো আমি প্রোভাইড করব, এইগুলো রডের মিনিমাম কত রড আমার প্রোভাইড করতে হবে এটা কোড থেকে ভ্যালু বলে দেওয়া আছে। মানে আমি স্ল্যাব ডিজাইন করব, স্ল্যাব ডিজাইন করার পরে যে আমার ভ্যালু আসবে রড প্রোভাইড করার জন্য, মানে যত রড আমার যত AST প্রোভাইড করতে হবে, সেটা যেন কোডের যে দেওয়া মিনিমাম ভ্যালু আছে তার থেকে যেন কম না হয়ে যায়। তার থেকে কম হয়ে গেলে পরে আমার ক্যালকুলেশন AST যেটা আমি ডিজাইন করে আনবো, তার থেকে যদি মিনিমাম ASTর থেকে কম হয়ে যায়, তাহলে আমি মিনিমাম ASTকেই আমি প্রোভাইড করব। বোঝা গেল? মিনিমাম AST প্রোভাইড করব কীভাবে,
এই যে মিনিমাম এএসটি কত প্রোভাইড করতে হবে, মিনিমাম এইদিকে আমার কত রড দিতে হবে, মিনিমাম কত এরিয়ার আমার রড দিতে হবে, কত এরিয়ার মানে এই যে একটা রডের এরিয়া, এই একটা দুটো রডের এরিয়া, এইটা তিনটা রডের, এটা চারটা, এটা পাঁচটা, এরকম মানে এই পাঁচটা রডের টোটাল এরিয়া হচ্ছে মিনিমাম এএসটি। বোঝা গেল? সাপোজ এই এই 1 মিটার স্টিপের জন্য আমি যদি প্রোভাইড করি, বেশ এটার জন্য কত, যদি আমি মাইল স্টিল ইউজ করি তাহলে 1.5% ইউজ করতে হবে গ্রস এরিয়ার। গ্রস এরিয়া মানে হচ্ছে টোটাল এরিয়া, এটার টোটাল এরিয়া বলতে কি, টোটাল ডেপথ প্লাস লেন্থ। এইখানে লেন্থ বলতে আমি 1 মিটার ধরে নিয়েছি, তার মানে এটা গ্রস এরিয়া বলতে কি হবে, টোটাল ডেপথ ইন্টু লেন্থ। তার মানে এখানে লেন্থ আমি কি 1000 mm ধরতে পারি অথবা 1 মিটার ধরতে পারি। তাহলে আমি যদি এমএমএ করি এইগুলো ক্যালকুলেশন, তাহলে 1000 ধরেছি। ওই জন্য গ্রস এরিয়ার জন্য কি করেছি, 1000 ইন্টু ডি। বোঝা গেল? লেন্থ ইন্টু ডেপথ, গ্রস এরিয়ার 0.15%। যদি আমি মাইল স্টিল ইউজ করি তাহলে মাইল স্টিলের জন্য গ্রস এরিয়ার 0.15% আমার এএসটি আমার প্রোভাইড করতেই হবে। এবার এএসটি মিনিমাম যদি আমি এইচওয়াই বা এইচওয়াই এসডি বার ইউজ করি, মানে হাই স্ট্রেংথের বার যদি আমি ইউজ করি, হাই ইয়েল্ড স্ট্রেংথ ডিফর্ম বার যদি ইউজ করি, তাহলে আমার কত দিতে হবে, 0.12% অফ গ্রস এরিয়ার আমার স্টিল প্রোভাইড করতে হবে। বোঝা গেল? একটা জিনিস, এইখানে যে মিনিমাম ডায়ামিটার আমি প্রোভাইড করব, সেই ডায়ামিটার কত হতে পারে, মিনিমাম না ম্যাক্সিমাম আমি কত ডায়ামিটার এখানে প্রোভাইড করতে পারি, ম্যাক্সিমাম কত, ডি এর 1/8। বোঝা গেল? ডি এর 1/8 মানে কি, এই ডেপথের 8/1 ডায়ামিটার আমার ম্যাক্সিমাম হতে পারে, এর থেকে বেশি হতে পারে না। সাপোজ এর স্ল্যাবের থিকনেস বা ডেপথ আছে 150 mm, তাহলে 1/8কে 150 দিয়ে ভাগ করবো কত, 18.75 মতন আসে। মানে 18-র হচ্ছে ম্যাক্সিমাম সাইজ হবে আমার। রডের সাইজ তো 18 হয় না, বাস ম্যাক্সিমাম হচ্ছে 18, এর নিচে রাখতে হবে। আমি 10 mm সাইজ ইউজ করতে পারি, বাট এমন না যে আমি 20 mm রড আমি প্রোভাইড করতে পারবো না আমি। বোঝা গেল? বেশ, আরেকটা জিনিস, এই পাশটাতেও কিন্তু আমি সেম মিনিমাম এএসটি আমার প্রোভাইড করতেই হবে। বোঝা গেল? বেশ, এটা গেল কোডের গাইডলাইন কিছু। বেশ, এইবার ম্যাক্সিমাম স্পেসিং ক্রাইটেরিয়া। একটা জিনিস আমার জানতে হবে, ম্যাক্সিমাম কত স্পেসিং আমার প্রোভাইড করতে হবে রডের মধ্যে মানে কি, এই যে রডগুলো আমি দেখছি স্ল্যাবের মধ্যে, এই স্পেসিং মানে এই যে ফাঁকা জায়গায় কতটা স্পেসিং আমার দিতে হবে ম্যাক্সিমাম। রডের ইফেক্টিভ ডেপথ আমি বলে দিয়েছি আগে, এই যে এইখান থেকে উপর থেকে টপ মোস্ট ফাইবার থেকে রডের যে সেন্টার পয়েন্টের যে ডিস্টেন্স থাকে, এটা বলেছে ইফেক্টিভ ডেপথ। ম্যাক্সিমাম স্পেসিং ক্রাইটেরিয়া কী হবে, এই ভ্যালু আর এই ভ্যালুর মধ্যে যেটা কম হবে সেই ভ্যালুটাই আমার ম্যাক্সিমাম স্পেসিং, যেটা ছোট ভ্যালু সেটাই আমার ম্যাক্সিমাম। বোঝা গেল? মেইন বার, যদি আমি মেইন বার প্রোভাইড করি তার জন্য 3D, এই যে ডি তার সঙ্গে 3 গুণ অথবা 300 mm, এর যেন বেশি না হয় মেইন বার পরে আসছে। মেইন বার কাকে বলে, ডিস্ট্রিবিউশন বার কাকে বলে। মেইন বার কিছুই না, সাপোজ এই দুই পাশে সাপোর্ট দেওয়া আছে, তাহলে আমার এইখানে যদি আমি স্ল্যাব রাখি, তাহলে নিচে আমার সব থেকে বেশি লোড নেবে কোন রড, এই রডগুলো। তাহলে এইগুলো রড হচ্ছে মেইন বার, আর এখানে যেগুলো বসাবো সেগুলো ডিস্ট্রিবিউশন বার। বুঝতে পারলো? তাহলে মেইন রডের যে স্পেসিং থাকবে, মানে এদের মধ্যে যে স্পেসিং থাকবে, এই স্পেসিংগুলো হচ্ছে 3D অথবা 300 mm। আর ডিস্ট্রিবিউশন বারের স্পেসিং কত হবে, 5D অথবা 450 mm। এর জন্য বেশি না হয়, মানে এই পাশে যে ডিস্ট্রিবিউশন বার দেবো, সেই ডিস্ট্রিবিউশন বারের স্পেসিং যেন 5D অথবা 450 বেশি না হয়ে যায়। বোঝা গেল? বেশ, এরপরে আর মেইন বার বা ডিস্ট্রিবিউশন কীভাবে প্রোভাইড করে, 1 ওয়ে 2 ওয়ে স্ল্যাব, এই ডিটেলস এই পোর্শনটা পরে আসছে দেখছি। 1 ওয়ে স্ল্যাব, সাপোজ এই একটা স্ল্যাব আছে, স্ল্যাবের দুপাশে সাপোর্ট দেওয়া আছে, তার মানে এটা কি 1 ওয়ে স্ল্যাব না 2 ওয়ে স্ল্যাব? যদি আমার দুপাশে সাপোর্ট দেওয়া থাকে তাহলে এটা আমার 1 ওয়ে স্ল্যাব হবে। কারণ কি, যদি আমার দুপাশে সাপোর্ট দেওয়া থাকে তাহলে এই রডগুলোই তো ম্যাক্সিমাম আমার লোড প্রোভাইড করবে, লোড ক্যারি করতে পারবে। তাহলে এটা আমার এইভাবে আমার নিচের রড যেভাবে দেবো, নিচের যে রডগুলো আমি প্রোভাইড করব, দুইভাবে রড প্রোভাইড করতে হয়। তো মানে প্রথমে কিছু রড দেওয়া হয়, তার উপরে আরও কিছু রড দেওয়া হয় স্ল্যাবের একবার। তাহলে কোন রডগুলো আমি নিচে দেবো, মানে একদম নিচে যে রডগুলো থাকবে, সেই রডগুলো আমার এইভাবে আগে দিব না এইভাবে আগে দেবো। এইভাবে দিলে বোঝাই যাচ্ছে এইভাবে দিলে কে লোড নেবে। এখানে লোড নেওয়ার কিছু নেই, দুপাশে লোড নেওয়ার সাপোর্ট আছে, তাহলে আমার রডগুলো নিচের রডগুলো এইভাবে দিতে হবে। যদি আমার দুপাশে সাপোর্ট থাকে শুধুমাত্র, তাহলে আমার 1 ওয়ে স্ল্যাব আমার কনসিডার করতেই হবে। আরেকটা জিনিস, যদি LY/LX এর ভ্যালু 2 এর বেশি হয়ে যায়, সেটা আমি 1 ওয়ে স্ল্যাব হিসেবে ধরি। LX আর LY মানে কি, LX মানে লেন্থ, আর মানে একদিকের লেন্থ আর একদিকের লেন্থ, এই দুটোর লেন্থের যদি রেশিও আমার 2 এর বেশি হয়ে যায়, তাহলে এটা 1 ওয়ে স্ল্যাব। আর এই একদিকের লেন্থ আর আরেক দিকের লেন্থ এর ভ্যালু যদি 2 এর কম হয়, তাহলে হচ্ছে
আমার 2A স্ল্যাব ধরা হয়। বোঝা গেল? এই দিকের লেন্থ আর এই দিকের লেন্থ। আর সবসময় মনে রাখতে হবে LY মানে হচ্ছে যেটা হচ্ছে বড় লেন্থ, বড় লেন্থকে উপরে রাখতে হবে আর ছোটো লেন্থকে নিচে রাখতে হবে। যদি আমার 2 এর কম হয় তাহলে এটা হচ্ছে 2A স্ল্যাব, আর 2 এর বেশি হয় তাহলে 1OA স্ল্যাব। বোঝা গেল? মানে এই যে LY যেরকম লিখে দিয়েছি লঙ্গার স্প্যান। বোঝা গেল? বেশ, একটা জিনিস। এবার আসবো আমি ডিজাইন স্টেপগুলোতে। ভিডিওটা লম্বা হবে, বাট একবার কষ্ট করে দেখে নিলে পরে স্ল্যাব ডিজাইনটা করা যাবে। ডিজাইন স্টেপ কী কী আসবে? স্টেপ 1, ক্যালকুলেট করতে হবে এল ইফেক্টিভ, যেটা আগের পদ্ধতিতে বলেছি এল ইফেক্টিভকে কীভাবে ক্যালকুলেশন করতে হয়। সাপোজ এই একটা আমার স্ল্যাব আছে, দুই পাশে সাপোর্ট করা আছে, মানে দুই পাশে সাপোর্ট করা আছে না, মানে সিম্পলি সাপোর্ট করা আছে দুই পাশটাতে। তাহলে এর জন্য এল ইফেক্টিভের ভ্যালু কী হবে, ফর্মুলা কী হবে? এইটা, এই ফর্মুলা ইউজ করে এই স্ল্যাবটাকে আমি নিচ থেকে যদি দেখি তাহলে এরকম দেখা যাবে। সাইড থেকে দেখলে পরে, মানে নিচ থেকে না, এই সাইড থেকে দেখলে এরকম দেখা যাবে। এর ডি পাবো আমি, L0 পাবো। এর জন্য এল ইফেক্টিভ পেয়ে যাবো স্ল্যাব আমি পেয়ে গেছি যে এত লেন্থের আমার স্ল্যাব বানাতে হবে, এই কন্ডিশন আছে, এই দিকে দুপাশে সাপোর্ট আছে, এত লেন্থের স্ল্যাব বানাতে হবে। তার জন্য আমি ইফেক্টিভ লেন্থ বের করে নিয়েছি। বোঝা গেল? একটা স্টেপ গেল। এবার স্টেপ আসবে 2 নম্বর স্টেপ। অ্যাজুম করে নিতে হবে আমার ডি, কারণ কি আমি স্ল্যাবটা যখন আমি ক্যালকুলেশন করছি এইখানে যে ডি ধরে নিয়েছি, এই ডিটা তো আমি জানি না কত ডেপথের দিতে হবে। এই ডেপটাকে এখন আমার অ্যাজুম করে নিতে হবে স্ল্যাবকে, এটাই তো ডিজাইন। এই ডেপকে আমি অ্যাজুম করে নিলাম, মানে ডিকে আমি অ্যাজুম করে নিলাম। ডিকে আমি অ্যাজুম করব। কত ডি অ্যাজুম করব আন্দাজে ধরলে হবে না, এটা কোডের থেকে বলে দেওয়া আছে যে ডি সমান সমান স্প্যান বাই এ, এই রেশিও অনুযায়ীকে ডিকে আমার মানে ধরা যায় আর কি, একটা স্যাটিসফাইড ভ্যালু। কী হতে পারে, কেমন হতে পারে? স্প্যান বাই ডেপথের ভ্যালু হচ্ছে 20 হবে যদি আমার দুপাশে সাপোর্ট দেওয়া থাকে, মানে সিম্পলি সাপোর্টেড হয়। আর স্প্যান বাই ডি এর ভ্যালু, মানে স্প্যান বাই ডি এর ভ্যালু, মানে এই এ এর ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, তো বোঝা গেলো? মানে স্প্যান বাই ডি এর ভ্যালু 20 হবে যদি আমার সিম্পলি সাপোর্টেড দুপাশে সাপোর্ট দেওয়া থাকে স্ল্যাব। আর এ এর ভ্যালু, এই যে ফর্মুলাগুলোতে এর ভ্যালু 7 হবে, এর ভ্যালু 20 হবে, এর ভ্যালু 26 হবে। 7 হবে, 20 হবে, 26 হবে। কোন কোন কন্ডিশনে? যদি ক্যান্টিলিভার স্ল্যাব হয় তাহলে এটা, সিম্পলি সাপোর্ট স্ল্যাব হলে পারে এইটা, আর কন্টিনিউয়াস স্ল্যাব হলে পারে এটা। বোঝা গেল? তাহলে এর ভ্যালু আমি বসিয়ে দেবো, স্প্যান বসিয়ে দেবো। স্প্যান তো আমি জানি যে স্ল্যাবটার লেন্থ কত হবে, স্প্যান তো আমি জানি, ইফেক্টিভ স্প্যান বের করে নিয়েছি। তাহলে স্প্যানকে যদি আমি বসিয়ে দিই, আর এই যে এ যেটা হচ্ছে বেসিক স্প্যান ডেপথ রেশিও বলে, এটার যদি ভ্যালু আমি বসিয়ে দিই এখানে, যেটা হচ্ছে কোড থেকে দেওয়া আছে, তাহলে আমি ডেপথ পেয়ে যাবো। সেই ডেপথটাকে আমি অ্যাজুম করলাম, মানে এতটা ডেপথ আমার মিনিমাম ধরতে হবে। বোঝা গেল? এই ডেপথটা আমি ধরে নিলাম। বেশ, এই ডেপথ যদি আমি ধরে নেওয়ার পরে আমি কি করব? ওভারঅল ডেপথ বের করব। ওভারঅল ডেপথ কাকে বলে? যেমন এই যে স্ল্যাবটা ছিল, ইফেক্টিভ ডেপথ মানে রডের পর্যন্ত যে ডেপথ, আর ওভারঅল ডেপথ মানে কি? একদম টপ মোস্ট ফাইবার থেকে লাস্টের ডিস্টেন্স, মানে উপর থেকে লাস্ট পর্যন্ত যে ডেপথটা সেইটা। তার মানে কি? কভার নিয়ে, এখানে যে নিচে যে ইফেক্টিভ কভার থাকে স্ল্যাবের নিচে, সেই কভার নিয়ে আমার যে ডেপথ সেটা হচ্ছে ওভারঅল ডেপথ। ওভারঅল ডেপথে কী করলাম? ডি প্লাস ইফেক্টিভ কভার দিয়ে ওভারঅল ডেপথ করলাম। এবার আমি স্টেপ 3-তে আসবো, যেটা হচ্ছে লোড ক্যালকুলেশন। সাপোজ এই যে আমার স্ল্যাবটা আছে, স্ল্যাবটার উপরে কী করবে? লোড পড়বে আমার। লোড তো আমার সব জায়গাতে পড়বে। স্ল্যাব তো এমন না যে আমি বিমের মতন ডিজাইন করতে পারবো, বিমের মতন তো ডিজাইন করতে পারবো না। বিমকে আমি কেমন করে ডিজাইন করতাম? সাপোজ একটা বিম যদি হতো, এখানে বিমের দুপাশে যদি সাপোর্ট থাকতো এখানে, তাহলে এখানে ইউডিএল লোড থাকতো। এই বিমের আমি বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করতে পারতাম, ডাবল লোড পড়তো, শেয়ার ফোর্স ক্যালকুলেশন করতে পারতাম এবং তার জন্য যে রড প্রোভাইড করতে হয় সেটা করতাম। বাট আমার স্ল্যাবে তো ওরকম পড়ছে না, স্ল্যাবে তো পুরো স্ল্যাবটা জুড়ে আমার লোড পড়ছে। তাহলে আমার কি করতে হবে? স্ল্যাবকে আমার একটা সিঙ্গেল পয়েন্টে, মানে বিমের মতন আকারে নিয়ে আসতে হবে লোডকে। বোঝা গেল? তাহলেই আমি স্ল্যাবটাকে ডিজাইন করতে পারবো। বেশ, স্ল্যাবকে কী করতে হবে? সাপোজ আমার স্ল্যাবের এখানে ডেপথ আছে ডি, আমি যদি আগে ধরে নিয়েছি, আর এদিকের স্টিপ ধরে নিয়েছি আমি 1 মিটার, আর এর উপরে আমার ইউডিএল লোড আসতেছে। তাহলে ইউডিএল লোড কত? এর উপরে এই পজিশনে একটা ইউডিএল লোড, এই পজিশনে একটা ইউডিএল লোড, এই পজিশনে একটা ইউডিএল লোড, প্রতিটা পজিশনে তো একটা একটা করে ইউডিএল লোড আসছেই, মানে ইউডিএল লোড আসছেই। তার মানে পুরো কতটা পজিশনে? 1 মিটার ধরে ইউডিএল লোড আসছে আমার। তাহলে এইখানে ইউডিএল লোড, প্রতিটা ইউডিএল লোডকে আমি 1 মিটার দিয়ে যদি গুণ করে দিই, টোটাল ইউডিএল লোড চলে আসবে। সেটাকে আমি এইভাবে দেখিয়ে দিলাম যে এতটা ইউডিএল লোড। বোঝা গেল? প্রতিটা এইখানকার লোডকে আমি পুরো 1 মিটার দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে সেইটাকে আমি এইখানে নিয়ে আসলাম, একবারে দেখিয়েছি যে এতটা লোড এই স্ল্যাবটার উপরে পড়বে, পুরো জায়গাটা পড়বে, বাট আমি দেখিয়েছি এই জায়গাটা
এখন পড়বে এবং বিমের মতন আকারে নিয়ে এসেছি যাতে আমি লোড ক্যালকুলেশন করতে সুবিধা হয়, ওইগুলো মানে ডিজাইন করতে সুবিধা হয়। বেশ, স্ল্যাবের এবার আমি ক্যালকুলেশন করবো, আসবে লোড ক্যালকুলেশন। ডেড লোড, এই স্ল্যাবের উপরে ডেড লোড কত পড়বে? ডেড লোড মানে স্ল্যাবের নিজের লোড, সেলফ ওয়েট। স্ল্যাবের কি ইউজ করছি আমি? কংক্রিট ইউজ করছি। কংক্রিটের ইউনিট ওয়েট কত হয়? 25 ধরা হয়। এবার 25 যদি হয় কংক্রিটের, 25 কিলোনিউটন পার মিটার কিউব কংক্রিটের ইউনিট ওয়েট। আর এর ডেপথ কত? এর ডেপথ এটা, আর এর ওয়াইড এইটা, তাহলে এর এরিয়া হয়ে গেল এইটুকু, বোঝা গেল? এর পুরো এরিয়া হয়ে গেল এইটুকু। এবং যদি আমি এই দিকটাও গুণ করি, এটা হচ্ছে 1 মিটার, যদি এই দিকটা গুণ করি তাহলে পুরো ভলিউম হয়ে গেল। পুরো ভলিউম ইন্টু 25 যদি আমি গুণ করে দিই তাহলে আমি কি পেয়ে যাবো? ওর যে ডেড লোড পড়েছে এটার উপরে, সেই ডেড লোডটা আমি পেয়ে যাবো, বোঝা গেল? বেশ, এবার আমি লাইভ লোড মানে কি? এর উপরে কত লাইভ লোড হতে পারে? লাইভ লোড তো আমি ক্যালকুলেশন করতে পারবো না। লাইভ লোড মানে কি? এইখানে কোথাও সাপোজ কোনো একটা সময় পার্টি হলো কোনো একটা ছাদের উপরে, তো বেশি লোকজন জড়ো আসবে, তার লাইভ লোড, তার জন্য আলাদা লাইভ লোড আসবে। এবং এইখানটাতে সাপোজ অন্য কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা কারণে এর মধ্যে অনেক লোড পড়ে গেল স্ল্যাবের উপরে, ছাদের উপরে, তাহলে তার জন্য লাইভ লোড আসবে। এই লাইভ লোডটাকে ধরে নেওয়া হয় কোর্ট থেকে দিয়ে দেওয়া আছে লাইভ লোড আমার 3 কিলোনিউটন পার মিটার ধরে নেওয়া হবে, মানে যে 1 মিটারে আমার 3 কিলোনিউটন লোড আমার পড়বেই, বোঝা গেল? আর ডেড লোড আমার এই ফর্মুলা, এই ডেড লোড আমি যেটা বের করলাম যে ভলিউম আর এই ইউনিট দিয়ে গুণ করলাম, বোঝা গেল? এবার ফ্লোর ফিনিশিং লোড মানে কি? এই স্ল্যাবের উপর আমি একটা ফিনিশিং দিব, তো এর উপরে যদি আমি প্লাস্টারিং করি সেটা হচ্ছে ফ্লোর ফিনিশিং লোড। তার জন্য আমার এই ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলা কিছুই না, জাস্ট ফ্লোর ফিনিশিং লোড মানে হচ্ছে টোটাল ইউনিট ওয়েট অফ ফ্লোরের ইউনিট ওয়েট কত? 24। আমি এখানে জাস্ট আমি কি ইউজ করেছি? প্লাস্টারিং ইউজ করেছি। 24 কিলোনিউটন পার মিটার কিউবের প্লাস্টারের ইউনিট ওয়েট, ফ্লোরের থিকনেস আর 1 মিটার স্ট্রিপ, মানে 1 মিটার স্ট্রিপ মানে কি? এর এরিয়া 1 মিটার আর এর থিকনেস দিয়ে এই থিকনেসের সঙ্গে এরিয়া গুণ করছি, ভলিউম পেয়েছি, ভলিউমের সঙ্গে টোটাল ইউনিট ওয়েট গুণ করেছি, ফ্লোরের লোড পেয়েছি। যেমন আমি ডেড লোড করছিলাম এই ইসের জন্য, বিমটার জন্য টোটাল ইউনিট ওয়েট ছিল হচ্ছে এই বিমটার 25, মানে এখানে যে কংক্রিট ইউজ করছি তার ইউনিট ওয়েট হচ্ছে 25 কিলোনিউটন পার মিটার কিউব, এবং এর ডেপথ হচ্ছে এটা। তাহলে এর এরিয়া কত ছিল? এরিয়া 1 মিটার বাই 1 মিটার এরিয়া ইন্টু ডেপথ মানে ভলিউমের সঙ্গে আমি 25 গুণ করেছি, বোঝা গেল? এবার আসছে কি? টোটাল লোড কত হচ্ছে? ডাব্লু। টোটাল লোড কি ধরেছি আমি? ডাব্লু। তার মানে কি? ডেড লোড, লাইভ লোড আর ফ্লোর ফিনিশিং লোডকে আমি যোগ করে এটা আসছে পুরো ডাব্লুটা, যেটা হচ্ছে কিলোনিউটন পার মিটার, এত লোডে আসছে। বেশ, এই ডাব্লুকে আমার এবার একটা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ফ্যাক্টর অফ সেফটি রাখতে হবে। কারণ কি? আমি যে যখন ডিজাইন করবো এর একটা এখনও তো সেফটি নেই, কারণ যত লোড পড়ছে আমি অতর জন্যই ডিজাইন করতে হবে, অতর জন্য ডিজাইন করলে হবে না, তার থেকে বেশি লোড ধরে নিতে হবে আমার, সেটাই হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। কত ধরতে হবে? 1.5 দিয়ে এই ডাব্লুকে আমি গুণ করে দেবো, বোঝা গেল? তাহলে এটাকে ডাব্লু ইউ ধরে নিলাম, যেটা হচ্ছে ফ্যাক্টর লোড বলা হচ্ছে। 1.5 ইন্টু এই ডাব্লুকে 1 মানে যে ভ্যালুটা আসবে তাকে 1.5 দিয়ে গুণ করলাম, এই যে ডাব্লু পেয়ে গেলাম মানে কি? লোড পেয়ে গেলাম। তার মানে এই স্ল্যাবটার উপরে কত লোড পড়ছে? এত লোড পড়েছে। এবার স্টেপ 4 এসে কী করব? মোমেন্ট ক্যালকুলেশন করব ফর এই যে ফ্যাক্টর লোড আসছে সেই লোডের জন্য, বোঝা গেল? ডাব্লু ইউ এর জন্য মোমেন্ট ক্যালকুলেশন মানে কি? আমার অনেক মোমেন্ট পড়বে এখানে, কিন্তু ম্যাক্সিমাম যে মোমেন্ট পড়বে সেই মোমেন্ট আমার ক্যালকুলেশন করতে হবে, ম্যাক্সিমাম কত মোমেন্ট পড়তে পারে সেটাই ক্যালকুলেশন করা দরকার আমার। কারণ এর থেকে আর ম্যাক্সিমাম মোমেন্টের জন্য ডিজাইন করলে তো আমার বিমটা সেভ হয়ে যায়, মানে স্ল্যাবটা সেভ হয়ে যায়, মানে সেফ থাকবে, কোনো ভাঙার চান্স থাকবে না। তার জন্য আমি কী করলাম? ম্যাক্সিমাম মোমেন্টকে ক্যালকুলেশন করলাম ডাব্লিউ ইউ এল ইফেক্টিভ স্কোয়ার ডিভাইডেড বাই 8, যেটা হচ্ছে আমি সাপোর্ট দুই পাশে যদি সাপোর্ট থাকে সিম্পলি সাপোর্টের বিমে যেরকম বের করতাম সেরকম করেই বের করলাম। কারণ কি? পুরো 1 মিটার স্ট্রিপ ধরে নিয়েছি আমি, 1 মিটারে আমি পুরো লোডটাকে আমি বিমের মতন করে নিয়ে আসছি, বোঝা গেল? তার জন্য এখানে ডাব্লু লোড পড়ছে আমার কত লেন্থে? এল ইফেক্টিভ। এই যেটা বলছিলাম ইফেক্টিভ লেন্থ দিয়ে কাজ করতে হয়। সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে ডাব্লু ইউডিএল লোড পড়লে পরে বেন্ডিং মোমেন্ট কত হয়? ম্যাক্সিমাম ডাব্লু এল স্কোয়ার বাই 8, সেটাই করেছি আমি। ডাব্লু মানে হচ্ছে এখানে ডাব্লু ইউ, এই ডাব্লু ইউটা, আর এল ইফেক্টিভ মানে হচ্ছে ইফেক্টিভ লেন্থ যেটা এই স্ল্যাবটার, ডিভাইডেড বাই 8, এত কিলোমিটার মিটার হচ্ছে আমার মুভমেন্ট চলে আসবে। বেশ, স্টেপ 4। এবার স্টেপ 4-এ কী করবো? ম্যাক্সিমাম মুভমেন্ট এর মধ্যে কত পড়তে পারে, বা ম্যাক্সিমাম এই যে স্ল্যাবটা আছে ম্যাক্সিমাম মুভমেন্ট এর মধ্যে মানে কত পড়তে পারে, এটা কীভাবে বের করবো আমি? ম্যাক্সিমাম এমইউ লিমিট, ম্যাক্সিমাম মুভমেন্ট তো এটা পড়তো, বাট ম্যাক্সিমাম মুভমেন্টে
এটা কি করে, এস্টিমেট দ্য রিকোয়ার্ড ইফেক্টিভ ডেপথ। রিকোয়ার্ড ইফেক্টিভ ডেপথকে আমার রিকোয়ার্ড করার জন্য একটা ক্যালকুলেশন করতে হবে, যেটা ম্যাক্সিমাম মোমেন্ট আছে যেটা, সেটার সঙ্গে এই ফর্মুলা, এই ম্যাক্সিমাম মোমেন্টের এই ফর্মুলা ইউজ করতে হবে। মানে আমার ইফেক্টিভ ডেপথকে ক্যালকুলেশন করার জন্য আমার এই যে ডেপথ আমি ধরেছি, এই বিমটার যখন ক্যালকুলেশন করছিলাম তখন আমি ডেপথ তো আমি ধরে নিয়েছিলাম। এই যে টোটাল যে ডেপথ পেলাম, এই যে ডিগুলো পেয়েছি, এই ডিটা আমি কোথা থেকে পেয়েছি, ইফেক্টিভ ডেপথ থেকে পেয়েছি। ইফেক্টিভ ডেপথ তো আমি অ্যাজুম করে নিয়েছি, বাট অরিজিনালি কত দিতে হবে তার জন্য আমি এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ম্যাক্সিমাম যদি মোমেন্টের ফর্মুলা ইউজ করি, কিউ এফসিকে বিডি স্কোর, এখানে এফসিকে কি কত গ্রেডের কংক্রিট আমি এর মধ্যে ইউজ করব, আর বি মানে হচ্ছে ব্রেথ কত, আর ডি মানে হচ্ছে ডেপথ কত, আর মানে ইফেক্টিভ ডেপথ কত, আর কিউ মানে হচ্ছে এখানে যে কোএফিসিয়েন্টগুলো, ব্রেথ কত এইখানটার জন্য, এখানটাতে 1000 mm, বোঝা গেল। মানে ম্যাক্সিমাম এত মোমেন্ট ও ক্যারি করতে পারবে, যদি এত এমএন্ট তো পড়বে, এত লোড আমার কি এই বিমটার উপরে পড়বে, মানে ভাঙার জন্য আসছে এই মোমেন্ট, বাট এই বিমটা ক্যারি করতে পারবে কত মোমেন্ট, এত মোমেন্ট, বোঝা গেল। মানে এই বিমটা বলছি, স্ল্যাবটায় এত মোমেন্ট পড়বে, বাট স্ল্যাবটা ক্যারি করতে পারবে কত মোমেন্ট, এত মোমেন্ট, বোঝা গেল। তাহলে এত মোমেন্ট ক্যারি করার জন্য কত ডেপথ দরকার সেটা আমি ক্যালকুলেশন করছি, এখানে ডি রিকোয়ার্ড লিখছি। তার মানে এমইউ লিমিটের জায়গায় এমইউ মোমেন্ট দিয়েছি আমি এখানে, এটা থেকে ক্যালকুলেশন করে আমি ডিকে এদিকে রেখেছি, ডিকে এদিকে রাখার পরে আমি এইটার নিচে এই ফর্মুলাটা এনে, মানে এখান থেকে এখানে আসছি, আসার পরে এই ফর্মুলাতে দেখছি। বাস এখানে কিউ এর ফর্মুলা কত হচ্ছে, কিউ এর ভ্যালু কত হচ্ছে 1.48, 1.38, 1.33, এগুলো হচ্ছে গ্রেড বলে দেওয়া থাকে আগে থেকে, কোড থেকে যে কত গ্রেডের স্টিলের মধ্যে ইউজ করছি আমি, যত গ্রেডের স্টিল ইউজ করছি তার জন্য কিউ এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, আর যত গ্রেডের কংক্রিট ইউজ করছি তার জন্য এফসিকের ভ্যালু বসাতে হবে। তার মানে এই ফর্মুলাতে এসে আমি বলে দিতে পারছি যে এইখানে কত গ্রেডের স্টিল ইউজ করছি এবং কত গ্রেডের কংক্রিট ইউজ করছি, তার জন্য কত ম্যাক্সিমাম মোমেন্ট ও ক্যারি করতে পারবে, বোঝা গেল। এবং সেই মোমেন্ট ক্যারি করার জন্য তার ডেপথ কত দিতে হবে, ডেপথ আমার দিতে হবে এটা এই ফর্মুলাতে। মানে এইখানে যত মোমেন্ট পড়বে আমার, বেশ এইখানে যত আমার মোমেন্ট পড়ছে ভাঙার জন্য, এবার আমার ম্যাক্সিমাম মোমেন্ট তো এত ক্যারি করতে পারতো, বাট এত তো আমার দরকার নেই, ম্যাক্সিমাম তো করতেই পারবে, বাট আমার কতটুকু, এতটা যেন মোমেন্ট ক্যারি করতে পারে, এই যে মোমেন্ট আসছে মানে এমইউ যেটা মোমেন্ট সেটা যেন ক্যারি করতে পারে, তার জন্য কতটা ডেপথ দরকার, এটা ডি রিকোয়ার্ড। ওই জন্য আমি কী করছি, এমইউ লিমিটের জায়গা এমইউ বসিয়েছি। এমইউ বসানোর পরে মানে এর ভ্যালুটা যেটা আসবে সেটাকে এখানে বসাবো, এমইউতে বসাবো। গ্রেড অফ কংক্রিট আমি যেটা অ্যাজুম করবো যে আমি সাপোজ M25 গ্রেডের ইউজ করবো, তাহলে এখানে M25 ইউজ করবো। বি এইখানে 1000 ইউজ করবো, যেহেতু আমি 1 মিটার স্ট্রিপ ধরে নিয়েছি। কিউ এর ভ্যালু যদি আমি এখানে সাপোজ এইচডি বার ইউজ করি, তাহলে এফ 415 গ্রেডের যদি মানে 415 গ্রেডের যদি আমি স্টিল ইউজ করি, তার জন্য 1.38 বসাবো। তাহলে এই ভ্যালুটা বসিয়ে আমি একটা ডি পাবো, যেটা ডি আমার দরকার এতটুকু মোমেন্টে যেন বিমটা এই স্ল্যাবটা ভেঙে না যায়, সেই মোমেন্টকে রেজিস্ট করার জন্য এতটা ডি দরকার। এবার দেখবো আমি কম্পেয়ার করব, বোঝা গেল। এই যে ডি দরকার আর আমি যে ডি অ্যাজুম করেছিলাম, এই রিকোয়ার্ড ডি থেকে অ্যাজুম করা ডি বড় আছে, তো বড় থাকলে ওকে আছে, বোঝা গেল। এবার আসবে স্টেপ, এবার আসবে চেক করতে হবে রিকোয়ার্ড যে ডি যেটা আমি বের করলাম এখন, রিকোয়ার্ড যে ডি অ্যান্ড দ্য ফার্স্ট অ্যাজুম ডি, এটা যদি ইফ অ্যাজুম ডি যদি আমার বড় থাকে রিকোয়ার্ড ডি থেকে, দেন ওকে, তাহলে স্ট্রাকচারটা ওকে আছে, মানে সেফ আছে, যে হ্যাঁ ক্যারি করতে পারবে এই বিমটা, এই স্ল্যাবটা মানে লোডটা ক্যারি করতে পারবে। আর যদি ওকে না থাকে, ইজ নট, দেন ডি রিকোয়ার্ড শুড বি প্রোভাইড। যদি ওকে না থাকে তখন কি করতে হবে, এইখান থেকে যে আমার ডি বেরিয়ে আসছে, রিকোয়ার্ড যে ডি আসছে, মানে যে ডি দরকার, যে ডেপথের আমার ইফেক্টিভ ডেপথের আমার স্ল্যাব দরকার, সেই ডিকে আবার আমি এইখানে বসাবো, বোঝা গেলো। তার মানে এইখানে বসালে এবার আমার ডি এর ভ্যালু আবার চেঞ্জ হয়ে যাবে, বড় ডি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, বড় ডি এর ভ্যালু চেঞ্জ হয়ে গেলে এবার ডেড লোডের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, ডেড লোডের ভ্যালু চেঞ্জ হলে পরে টোটাল লোডের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, টোটাল লোডের জন্য আবার একটা মোমেন্ট আসবে, সেই মোমেন্টে তাহলে বোঝা যাবে যে এত মোমেন্ট আসছে এর মধ্যে, সেই মোমেন্টকে ক্যারি করার জন্য কত রড প্রোভাইড করতে হবে সেইভাবে করতে হবে আবার, বোঝা গেলো। এই দুটো কন্ডিশন আছে, বেশ। এবার যদি আমার এটা হয়ে গেল, এই কন্ডিশনটা হয়ে গেল, এবার স্টেপ 4, এই স্টেপ 6 নম্বর স্টেপে কী বলছি, ডিজাইন অফ স্টিল রেইনফোর্সমেন্ট, মানে কত রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে সেটা ডিজাইন করতে হবে। এইচটি মেইন বার মানে হচ্ছে যে বারগুলো আমি নিচে প্রোভাইড করব সেটাকে বলা হয় মেইন বার, আর যে বারগুলো তার উপরে প্রোভাইড করা হয় স্ল্যাবের সেটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন বার।
উপরে মানে কিছুই না, 2টা বার ইউজ করা হয়, তো একটা বার নিচ দিয়ে যাবে, একটা বার উপর দিয়ে যাবে। যেটা নিচে থাকে সেটাকে হচ্ছে মেইন বার, আর যেটা উপরে থাকে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বার। মানে যেটা ম্যাক্সিমাম লোড ক্যারি করে সেটা হচ্ছে মেইন বার, আর যেটা হচ্ছে উপরে থাকে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বার। বেশ, 6 নম্বর স্টেপে কী হচ্ছে, ডিজাইন অফ স্টিল রেইনফোর্সমেন্ট। এই ফর্মুলাটা, এটা হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা। এই ফর্মুলাটা যদি আমি প্রোভাইড করি তাহলে আমি কত এএসটি প্রোভাইড করতে হবে ওই বিমটার মধ্যে, ওই স্ল্যাবটার মধ্যে আমি বের করতে পারবো। 0.5 এফসিকে, যেগুলো আমার জানা, সাপোজ 25 গ্রেডের কংক্রিট, এফআই কত গ্রেডের স্টিল জানা, এমইউ কত মোমেন্ট আসছে ওর মধ্যে, বোঝা গেল, এই মোমেন্ট আমার জানা। এফসিকে কত গ্রেডের স্টিল, বি আমার জানা, মানে বি হচ্ছে 1000, আর ডি ডি আমার ইফেক্টিভ ডেপথ যেটা আমি বের করলাম রিকোয়ার্ড। আর যদি আমার না থাকতো, মানে রিকোয়ার্ডের ভ্যালুটা যদি আমার মানে বেশি আসতো তাহলে সেই ভ্যালুটাই বসাতাম, আর যদি কম আসে তাহলে অ্যাজুমটাই আমি বসাতাম, বোঝা গেল। ডি এই ফর্মুলাতে বসিয়ে এইখানে এসে বি আর ডি, তাহলে সব কিছুই আমার জানা। সব কিছু জানা থাকলে এএসটি মেইন বারের জন্য আমি একটা ভ্যালু তো পেয়ে যাব। এএসটি মেইন মানে এএসটি যে রড প্রোভাইড করবো তার কত, এইখানে যে ভ্যালুটা আসবে সেটা আসবে স্কোয়ার। তাহলে কত স্কোয়ার আমার এএসটি প্রোভাইড করতে হবে সেটা পেয়ে যাও, বোঝা গেল। অথবা আরেকটা ফর্মুলা দিয়ে করতে পারি, যেটা হচ্ছে এমইউ মানে যত মোমেন্ট পড়বে আমার, বোঝা গেল তো। এই ডাব্লু লোডের জন্য যত মোমেন্ট পড়বে আমার সেই মোমেন্ট 0.87 এফআই, মানে এফআই মানে হচ্ছে স্টিলের গ্রেড কত সেটা বসাতে হয়। ডি মানে ইফেক্টিভ ডেপথ 4 টু এক্সইউ লিমিট, এখানে একটা জিনিস আবার এক্সইউ লিমিটকে আবার বের করতে হয়, বোঝা গেল। এই ফর্মুলাটা যদি আমি করতে চাই তাহলে আবার এক্সইউ লিমিটকে করতে হবে, বাট এই ফর্মুলাটা যদি করতে চাই তাহলে আমার ডাইরেক্ট আমি এক্সইউ লিমিট ছাড়াই আমি এএসটি মেইন বার বসিয়ে দিতে পারবো, বোঝা গেল। বেশ, এবার হয়ে গেল মেইন বারের কনসেপ্টটা হয়ে গেল, যে মেইন বার আমার এই ফর্মুলা দিয়ে চলে আসছে। বাট ডিস্ট্রিবিউশন বারের জন্য কি করতে হবে, ডিস্ট্রিবিউশন বারের জন্য আমার মিনিমাম যে এএসটি আমার কোড থেকে বলে দেওয়া আছে সেই এএসটি আমার প্রোভাইড করতে হবে। কী করতে হবে, মেইন বারের জন্য তো এই ফর্মুলা, বাট ডিস্ট্রিবিউশন বারের জন্য মিনিমাম এএসটির ফর্মুলা 0.15% যদি মাইল স্টিল ইউজ করি, 0.12% যদি এইচডি বার ইউজ করি, বোঝা গেল। এই আমার সাপোর্ট স্ল্যাবটা দেখাচ্ছে। এবার স্ল্যাবটা দেখার পরে এইখানে যে আমি কত স্পেসিংয়ের দেবো, আমি স্ল্যাবটা স্পেসিংগুলো আমি আগেই বলে দিয়েছি যে ম্যাক্সিমাম স্পেসিং কত হতে পারে, তার বেশি যেন স্পেসিং না হয়, বোঝা গেল। এইখানে যে কত স্পেসিংয়ে আমি দেবো সেটাকে স্পেসিংটা ক্যালকুলেশন করতে হবে। সাপোজ টোটাল নাম্বার অফ এএসটি পাবো আমি এইখানটাতে, টোটাল এএসটি পাবো। কী পাবো, টোটাল এএসটি পাবো। যে এএসটি আমার এখানে প্রোভাইড করতে হবে, টোটাল এএসটি পাবো। প্রোভাইড করতে হবে কোথায়, এর লেন্থ কত আছে, 1 মিটারের লেন্থ আছে। কতগুলো নাম্বার অফ এএসটি প্রোভাইড করব আমি জানি না, কতগুলো নাম্বার প্রোভাইড করবো এটা তো জানি না, এটাই তো বলতে হবে যে কতগুলো নাম্বার এএসটি কত ডায়া প্রোভাইড করতে হবে। কত ডায়া প্রোভাইড করতে হবে সেটা তো আমি মিনিমাম ডায়া আমি ধরে নেবো যে কত ডায়া আমার মিনিমাম দিতে হবে, বাট ম্যাক্সিমামের থেকে যেন বড় না হয়ে যায়। মানে হচ্ছে D/8 যে ভ্যালুটা আসবে তার থেকে যেন বড় না হয়ে যায়, মানে হচ্ছে যে ভ্যালুটা ছিল হচ্ছে এই যে এর থেকে যেন বড় না হয়ে যায়। ওর যে ডায়াটা আছে, যে আমি বার ইউজ করবো সেই বারের ডায়া ওর থেকে যেন বড় না হয়ে যায় সেটা আবার দেখতে হবে। বাট মিনিমাম আমি ধরে নিতে পারি যে 10 mm 8 mm বার ইউজ করতে পারি। আমি কি করব, এখন এএসটি পেয়ে গেছি। কোথার থেকে পেয়েছি, এই ফর্মুলা থেকে এএসটি পেয়েছি। এএসটি পাওয়ার পরে এএসটিকে আমি প্রোভাইড করতে হবে, কত লেন্থে প্রোভাইড করবে, 1000 লেন্থে আমার 1000 mm লেন্থে প্রোভাইড করতে হবে। কতগুলো এএসটি আমি প্রোভাইড করবো আমি জানি না, এন দিয়ে ভাগ করে দিলাম, বোঝা গেল। সাপোজ ধরে নিলাম এন নাম্বার অফ এএসটি প্রোভাইড করতে হবে। আচ্ছা বেশ, এন নাম্বারটা কোথা থেকে পাবো, এন নাম্বারটা আমি পাবো টোটাল এএসটি। টোটাল যে এএসটি পাবো আমি এখানে, টোটাল যে এরিয়া আছে এএসটির, টোটাল এরিয়ার এএসটিকে একটার রডের এএসটি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এন পাই যাবো। তো টোটাল যে রড আমি প্রোভাইড করবো এখানে, মানে এএসটি যে টোটাল যে এএসটিকে প্রোভাইড করবো সেটাকে যদি আমি একটার এএসটি দিয়ে ভাগ করে দিই, একটা রডের কত এরিয়া আছে, মানে সাপোজ একটা রড, তাহলে এর এরিয়া কত, একটা রডের এরিয়া দিয়ে যদি আমি ভাগ করে দিই, সাপোজ এই রডের আমি ডায়াকে ধরে নিলাম, ফাইকে ধরে নিলাম 8 mm। 8 mm যদি আমি বসাই তাহলে একটার এরিয়া পাবো, এবং টোটাল যে এএসটি আমি এই ফর্মুলায় পাবো সেটাকে ভাগ করব, আমি এন এর ভ্যালু পাবো। এন এর ভ্যালু বলে আমি এন এর ভ্যালু এখানে বসিয়ে দেবো, তাহলে আমি বলে দিতে পারবো যে 1000 mm এতগুলো এএসটি, সাপোজ 10টা আসছে, 10টা যদি প্রোভাইড করি তাহলে 100 mm ফাঁকা ফাঁকা আমার দিতেই হবে। এখানে 100 mm ফাঁকা ফাঁকা
আমার এএসটি প্রোভাইড করতে হবে এবং কতগুলো এনের ভ্যালু আসছে 10, তাহলে 10টা 100 mm ফাঁকা ফাঁকা রড আমার প্রোভাইড করতে হবে, আমি বলে দিতে পারবো। তখন আমি লেবারদের বলে দেবো, ওরা এখানে মানে কাজ করে চলে যাবে। বেশ, বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে এই যে ফাই ইউজ করবো, মানে যত ডায়ার আমি রডকে ইউজ করবো, এটা কিন্তু মনে রাখতে হবে যেন ডি বাই মানে এর যে ডেপথ আছে তার 8-এর 1/8 যেন বেশি না হয়ে যায়, কম হতে পারে, 8 হতে পারে, 10 হতে পারে, বাট ওর থেকে যেন বেশি না হয়ে যায়। বোঝা গেল? এইখানে যে ভ্যালুটা আসবে, স্পেসিংটা আসবে, এটার জন্য যে ম্যাক্সিমাম স্পেসিং ছিল আমার ক্রাইটেরিয়া, এর থেকে যেন বেশি না হয়ে যায় ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া থেকে যেন বেশি না হয়ে যায়, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। বোঝা গেল? তখন এইখানে যে স্পেসিংয়ের ভ্যালু আসবে, সেটা আমার চেক করতে হবে ম্যাক্সিমাম স্পেসিং ক্রাইটেরিয়া। আচ্ছা, এই সমস্ত জিনিস জানলে পরে আমরা বলে দিতে পারবো একটা স্ল্যাবকে কীভাবে ডিজাইন করা যাবে।